আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আরেকবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আমাদের অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত বইয়ের অষ্টম অধ্যায় পরিমাপে প্রতিসমতার প্রয়োগের যে শেষ পাঠ অনুশীলনী 188 পৃষ্ঠা সেই অনুশীলনীর কাজগুলোর সমাধান করব। তো দেখো, প্রথমে বলছে নিচের চিত্রগুলোর ঘূর্ণন কোণ এবং ঘূর্ণন প্রতিসমতার মাত্রা নির্ণয় করো। তো এখানে দেখো ঘূর্ণন কোণ আর ঘূর্ণন প্রতিসমতার মাত্রা, অর্থাৎ কয়ভাবে ঘুরলে সেটি জায়গায় আসবে, অর্থাৎ কয় ডিগ্রি কোণ নিয়ে সেটি একবার ঘুরবে এবং সেটি কয়বার ঘুরলে তার আগের অবস্থায় ফিরে আসবে। তো দেখো, প্রথমে আসি আমরা কি ঘূর্ণন কোণ। তাহলে ঘূর্ণন কোণ কত হয়? ঘূর্ণন কোণ হয় টোটাল যে কোণ আছে, অর্থাৎ সবগুলোর কিন্তু কেন্দ্রে উৎপন্ন কোণ কত? 360 ডিগ্রি। এবার আমাদের যে ঘূর্ণন সংখ্যা সেটা দ্বারা 360কে ভাগ দিতে হবে। তো দেখো, এখানে যদি এটা ধরি, স্টার্ট পয়েন্ট ধরি এটা, তাহলে এটাকে একবার ঘোরালে এখানে আসবে, দুইবার ঘোরালে এখানে আসবে, তিনবার ঘোরালে এখানে আসবে এবং চারবার ঘোরালে সেটা আবার জায়গায় ফিরে যাবে এবং সেটা কি আগের যে আকৃতি সেটি আকৃতি বজায় থাকবে। তাহলে এটা কয়বার ঘুরলো? চারবার। তাহলে এটাকে যে ঘূর্ণন কোণ হবে সেটা কি হবে? 360 ডিগ্রি ভাগ 4। তাহলে 4 হলো কত? হলো 90 ডিগ্রি। তাহলে এটা হলো ঘূর্ণন কোণ। আর ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত হবে? ঠিক এই 360কে যে কোণটা আমরা পেয়েছি ঘূর্ণন কোণ সেটা দ্বারা ভাগ, তাহলে 360কে 90 দ্বারা ভাগ দিলে কত হয়? এখানে 4 হবে। তো এটা হলো ঘূর্ণন কোণ আর এটা হলো কি ঘূর্ণন প্রতিসমতার মাত্রা। এবার আসি ক্ষয়ের ক্ষেত্রে। তো খ দেখো, এটা যদি স্টার্টিং পয়েন্ট হয় তাহলে একে একবার ঘোরালে এখানে আসবে, দ্বিতীয়বার ঘোরালে এখানে আসবে, তৃতীয়বার ঘোরালে এখানে আসবে, চতুর্থবার ঘোরালে এখানে আসবে এবং পঞ্চমবার ঘোরালে আবার সে পূর্বের অবস্থায় ফিরে যাবে। তাহলে দেখো, এটার আকৃতি কিন্তু পরিবর্তন হচ্ছে না 5বার ঘোরালেও। এবার তাহলে এটার ঘূর্ণন কোণ কত হবে? তাহলে মোট হচ্ছে 360 ডিগ্রি ভাগ কত? 5। তাহলে এখানে কত হচ্ছে? 5 দিয়ে একে যদি ভাগ করা হয় তাহলে হচ্ছে কত? 72 ডিগ্রি। তাহলে 72 ডিগ্রি হচ্ছে ঘূর্ণন কোণ এবং যে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত হবে? 360 ডিগ্রিকে 72 দ্বারা ভাগ, তাহলে 5 হবে। এখানে হবে কত? ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে 5। এবার আসি গ নংয়ের ক্ষেত্রে। তাহলে গ নংয়ের স্টার্টিং পয়েন্ট যদি এটা হয় তাহলে একবার ঘোরালে এখানে আসবে, দুইবার ঘোরালে এখানে, তিনবার ঘোরালে এখানে, চারবার ঘোরালে এখানে, 5বার এখানে এবং 6বার ঘোরালে অবশ্যই পূর্বের অবস্থায় ফিরে যাবে। এবং এই যে 6বার ঘোরাচ্ছি এতে কিন্তু তার আকৃতি কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে একে 360 ডিগ্রি ভাগ কত? 6 দিয়ে, যেহেতু 6বার ঘুরছে তাহলে 6 × 36 অর্থাৎ 60 ডিগ্রি হলো এর ঘূর্ণন কোণ। আর ঘূর্ণন প্রতিশোধের মাত্রা কত হবে? 360কে, অর্থাৎ মোট যে কোণ থাকবে সেটাকে ঘূর্ণন কোণ দ্বারা ভাগ। তাহলে 360কে 60 দ্বারা ভাগ দিলে কত হলো? 6 হবে এখানে। তাহলে এটা হচ্ছে ঘূর্ণন প্রতিশোধের মাত্রা 6। এবার সেই ঘ নংয়ের ক্ষেত্রে তাহলে এটা স্টার্টিং পয়েন্ট হলে প্রথমবার ঘোরালে এখানে আসবে, দ্বিতীয়বার ঘোরালে এখানে আসবে এবং তৃতীয়বার ঘোরালে সে আবার পূর্ব অবস্থায় ফিরে যাবে। তাহলে এখানে 3বার ঘুরছে এবং 3বার ঘোরার ফলে যে আকৃতি কোনো পরিবর্তন হচ্ছে না এবং পূর্বের অবস্থায় ফিরে আসছে। তাহলে এটা হবে 360 ডিগ্রি ভাগ 3। তাহলে কত হচ্ছে? 3 × 12 = 36, 120 ডিগ্রি। 120 ডিগ্রি কি তার ঘূর্ণন কোণ। এবার ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত হবে? ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হবে হচ্ছে 360কে ভাগ 3 দ্বারা, এখানে দেখিয়ে দিই, 3 দ্বারা ভাগ দিলে কত হচ্ছে? এখানে 120 হবে। তাহলে 120 হচ্ছে 360কে ভাগ 120 দ্বারা, তাহলে এটা হবে কত? 3 হবে এটা। আর এবার তৃতীয়টার ক্ষেত্রে আসি। তৃতীয়টার ক্ষেত্রে কি হবে? দেখো, চ নংয়ের ক্ষেত্রে। তো চ নংয়ের ক্ষেত্রে এটা কিন্তু একটা, দেখো চ নংয়ের ক্ষেত্রে এটা কি? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হয় এটাকে আমরা যদি প্রথমবার ঘোরাই তাহলে এখানে আসবে, কিন্তু এর আকৃতিটা কীভাবে পরিবর্তন হয়ে যাবে। সুতরাং এটাকে একবার ঘোরালে আবার আমরা পূর্বের অবস্থায় ফিরে আনতে পারবো। তাহলে এটা যে ঘূর্ণন কোণ হবে সেটা হবে 360 ডিগ্রি ভাগ 1 হবে। তাহলে কত এখানে? 360 ডিগ্রি হলো। আর ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত হবে? এই 360কে 360 দ্বারা ভাগ, অর্থাৎ ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হবে 1। তাহলে এবার আসি আমরা যে 2 নম্বর বলছে একমাত্রার ঘূর্ণন প্রতিসমতা বলতে কি বোঝো? একমাত্রার ঘূর্ণন প্রতিসমতা ঘূর্ণন কোণ কত? আর প্রতিসম কোণ 20 ডিগ্রি হতে পারে কি? কারণ উল্লেখ করো। এটা দেখি। তো দেখো, প্রথমটা ছিল যে একমাত্রার ঘূর্ণন প্রতিসমতা বলতে কি বোঝো। বলছে যে সকল বস্তুকে একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে একবার ঘোরালেই বস্তুটি কি আদি অবস্থায় ফিরে আসে, তখন তাকে একমাত্রার ঘূর্ণন প্রতিসমতা বলে। আর একমাত্রার ঘূর্ণন প্রতিসমতার ঘূর্ণন কোণ কত হয়? 360 ডিগ্রি। এবার 2 নংটা বলছে যে প্রতিসম কোণ 20 ডিগ্রি হতে পারে কি? কারণ উল্লেখ করো। তো দেখো, 2 নং বলছে যে প্রতিসম কোণ 20 ডিগ্রি হতে পারে যদি কোনো বস্তুর 18টি ঘূর্ণন প্রতিসম মাত্রা থাকে, তবে ওই বস্তুটি কি ঘূর্ণন কোণ 20 ডিগ্রি হবে।
তো দেখো এবার 3 নংয়ের ক্ষেত্রে বলছে যে নিচের চিত্রগুলোতে প্রতিসাম্য রেখা দেওয়া আছে, চিত্রগুলো কি করতে হবে, সম্পন্ন করতে হবে। তো দেখো এখানে এগুলো খুবই সহজ বিষয়। এখানে প্রথমে ক নংয়ে এটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 0.6 ইঞ্চি। তো আমরা এদিকেও এটা কি করব, 0.6 ইঞ্চি মাপ নিয়ে নেব। তাহলে এটা নিলাম 0.6 ইঞ্চি এবং এখান থেকে শুধু এটা কী করব, যোগ করে দেব। তাহলে এটা যোগ করলে কি হবে, এটার যে প্রতিসাম্য রেখা সেটা অঙ্কন হয়ে গেল। ঠিক একইভাবে এখানে একটা পেন্সিল কম্পাস ধরে এখানে একটা দাগ দেব এই মাপটা নিয়ে, আর এখানে পেন্সিল কম্পাস ধরে সেই একই মাপ নিয়ে অর্থাৎ এই বাহুর মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে যে বিন্দুতে মিলিত হবে সেটা হবে কি আমাদের যে মিলিত বিন্দু সেটা। তো এখান থেকে আমরা এই বিন্দুগুলো যোগ করে চিত্রটি সম্পন্ন করব। তাহলে এটা হলো, এবং এখান থেকে এই বাহুটা দিলে আমাদের পুরো চিত্রটা কি হলো, অঙ্কন হয়ে গেল। এবার এটার ক্ষেত্রে আমরা কি করব, এখানে আমাদের যে কেন্দ্রটা আছে বৃত্তের কেন্দ্রকে কেন্দ্র করে এই ব্যাসার্ধ নিয়ে একটা অপর পাশের টুকু আমরা অঙ্কন করে দেব। তাহলে দেখো এটা যদি এর কেন্দ্রবিন্দু হয় তাহলে ঠিক এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, বাকি যে বৃত্ত সেটুকু অঙ্কন করে আমরা পুরো চিত্রটা সম্পন্ন করব। তাহলে কী হলো, এটা পুরো চিত্রটা অঙ্কন হয়ে গেল। এবার আমরা ঘ নংয়ের ক্ষেত্রে আসি। তো দেখো ঘ নংয়ের ক্ষেত্রে কী করতে হবে, ঠিক এই যে বাহুটা দেওয়া আছে এই বাহুর মতো করে এখানে একটা বাহু অঙ্কন করে নিতে হবে। তাহলে ঠিক একই মাপের একটা বাহু আমরা অঙ্কন করে নেব। এরপর কী করতে হবে, ঠিক এখানে যে বাহুটা দেওয়া আছে তার মতো করে এখানে একটা বাহু দিতে হবে। তাহলে এই যে বাহুটা অঙ্কন করে নিলাম এবং এই বাহু দুটো কী করতে হবে, যোগ করে দিতে হবে। এবার আসি যে উঙনঙের ক্ষেত্রে, ঠিক একইভাবে এটাও অঙ্কন করে নিতে হবে। তাহলে কি হলো, উঙনং সম্পন্ন হলো। এবার আমরা 4 নংয়ের ক্ষেত্রে আসি। তো 4 নং দেখো বলছে, 4 নং বলছে নিচের চিত্রগুলোর প্রতিসাম্য রেখা অঙ্কন করো। তো এটা কয়টি প্রতিসাম্য রেখা আসে এবং সেটা কী কী সেটা অঙ্কন করতে হবে। তো দেখো প্রথম যে ক নং যেটা আছে সেটাকে যদি আমরা এই বরাবর ভাঁজ করি তাহলে কি হবে, এটা প্রতিসাম্য রেখা হবে একটা। তাহলে দেখো এটা একটা প্রতিসাম্য রেখা হলো। এরপর দেখো আমরা যদি এটাকে এই বরাবর ভাঁজ করি তাহলে কী হবে, ভাগ করি বা ঘোরাই তাহলে কী হবে, সেটা প্রতিসাম্য রেখা হয়ে গেল একটা। এবং আরও একটি হচ্ছে যদি আমরা এই বরাবর রেখে ভাঁজ করি তাহলে কী হবে, সেটা একটা প্রতিসাম্য রেখা হবে। তাহলে এটা কী হলো, একটা প্রতিসাম্য রেখা হলো। তো এটা একটু বাড়িয়ে দিই। তাহলে ক নংয়ের কয়টি প্রতিসাম্য রেখা হলো, 1 2 3টি প্রতিসাম্য রেখা হলো। এবার আসি খ নংয়ের ক্ষেত্রে। তো খ নংয়ে দেখো, খ নংকে যদি আমরা এই মাঝ বরাবর ভাঁজ করি তাহলে কি পাবো, এটা একটা প্রতিসাম্য রেখা পাবো। আবার যদি একে আমরা উপর নিচ বরাবর এই বরাবর ভাঁজ করি তাহলে কি পাবো, একটা প্রতিসাম্য রেখা পাবো। তাহলে এখানে খ নংয়ের কয়টি প্রতিসাম্য রেখা হলো, 2টি প্রতিসাম্য রেখা হলো। এবার আসি গ নংয়ের ক্ষেত্রে। তো গ নংয়ের ক্ষেত্রে দেখো যদি আমরা একে এই বরাবর অর্থাৎ এই কর্ণ বরাবর ভাগ করি বা ভাঁজ করি তাহলে একটা প্রতিসাম্য রেখা পাবো প্রত্যেকটা কর্ণ বরাবর, যেহেতু একটা সমবাহু ত্রিভুজ আছে। তাহলে যদি আমরা এই কর্ণ বরাবর রেখে ভাঁজ করি তাও একটা প্রতিসাম্য রেখা পাবো। আবার যদি এই কর্ণ বরাবর ভাঁজ করি তাও একটা কী পাবো, একটা প্রতিসাম্য রেখা পাবো। তাহলে এখানে 1 2 3টা প্রতিসাম্য রেখা হলো। আবার ঘ নংয়ের ক্ষেত্রে দেখো যদি একে আমরা এই কর্ণ বরাবর একটা রেখা অঙ্কন করি তাহলে কি পাবো, তাহলে একটা প্রতিসাম্য রেখা পাবো, অর্থাৎ এই বিন্দুর উপরে এসে পড়বে। আবার যদি এই বরাবর ভাঁজ করি এই কর্ণ বরাবর তাও একটা কী পাবো, একটা প্রতিসাম্য রেখা পাবো, কারণ তখন কি হবে, এই বিন্দুর উপরে এসে পড়বে। এবার আসি উঙনঙের ক্ষেত্রে। দেখো উঙনঙকে প্রথমে উপর নিচ বরাবর যদি ভাঁজ করা হয় তাহলে এখানে কত হলো, একটা 2টা হলো ঘনঙে। এবার আসি উঙনঙে উপর নিচ বরাবর ভাঁজ করলে এই বিন্দুর উপর পড়বে এবং এই যে রেখাটা এই রেখার উপরে অর্থাৎ এই যে বৃত্তাংশটা এই বৃত্তাংশের উপরে এসে পড়বে, তাহলে একটা হলো। আবার যদি একে এই মাঝ বরাবর ভাঁজ করা হয় তাহলে কি হবে, এটা একটা প্রতিসাম্য রেখা হবে, অর্থাৎ এই বিন্দুর উপর এসে পড়বে। এবার যদি একে কোনাকুনি ভাঁজ করা হয় তাহলে এই কোনাকুনি ভাঁজ করলে কি হবে, এই বিন্দুর উপর গিয়ে পড়বে। আবার যদি একে এই কর্ণ বরাবর ভাঁজ করা হয় তাহলে কি হবে, এটা এই বিন্দুর উপর গিয়ে পড়বে। তাহলে এখানে দেখো 1 2 3 4
5 1 2 3 4 চারটি যে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা বা প্রতিসাম্য রেখা অঙ্কন কটা হলো 1 2 3 4টা হলো। এবার আসি চ নংয়ের ক্ষেত্রে। চ নংকে দেখো যদি আমরা এই বরাবর ভাঁজ করি তাহলে এই বিন্দুটা এই বিন্দুর উপর পড়বে এবং এখান থেকে মিলে যাবে, তাহলে একটা প্রতিসাম্য রেখা হলো। এবার আসি ছ নংয়ের ক্ষেত্রে। তো ছ নংকে প্রথমে আমরা কর্ণ বরাবর ভাঁজ করব। তো দেখো একে যদি এই কর্ণ বরাবর ভাঁজ করা হয় তাহলে এই বৃত্তের উপর পড়বে এবং এর অর্ধেকের উপর পড়বে। যদি এই কর্ণ বরাবর ভাঁজ করা হয় তাহলে এটা কী হলো, একটা প্রতিসাম্য রেখা, কারণ এই বৃত্তের উপর পড়বে এবং এই যে বৃত্তের অর্ধেক এখানে পড়বে এবং এই বৃত্তের অর্ধেক এখানে পড়বে, তাহলে এই কর্ণর সাথে মিলবে। এবার আসি উপর নিচ এবং আড়াআড়িভাবে। তো দেখো যদি একে এই বরাবর ভাঁজ করা হয় তাহলে এই বৃত্তের উপর এই বৃত্তের উপর পড়বে। আবার যদি এই বরাবর ভাঁজ করা হয় তাহলে কী হবে, এই বৃত্তের উপর আবার এই বৃত্তের উপর পড়বে, তাহলে কী হলো, এটা একটা প্রতিসাম্য রেখা হলো। তো দেখো এখানে তাহলে কয়টা প্রতিসাম্য রেখা হলো, 1 2 3 4, চারটা প্রতিসাম্য রেখা হলো। তো আশা করি আজকের পাঠটি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ।